নমস্কার, আমি ডক্টর পার্থরঞ্জন দাস। আমি কলকাতা ওমেন্স ক্লিনিক জয়েন্ট ডাইরেক্টর। কলকাতা ওমেন্স ক্লিনিক একটি প্রতিষ্ঠান যেটা এখানে আইভিএফ এবং লো কস্ট আইভিএফ এবং এখানে মাইক্রোসার্জারি ইউনিট আছে এবং আমরা কনসালটেন্সি করি, গাইনোকোলজিক্যাল কনসালটেন্সি এবং তার সাথে হাই রিস্ক প্রেগনেন্সি কনসালটেন্সি করি। তো আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে ইউটিউবের মাধ্যমে অনেকে আমাদের নানা রকম প্রশ্ন পাঠান। সেই প্রশ্নের সাপ্তাহিক যে প্রশ্ন সেই প্রশ্ন আজকে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসেছে। যেমন প্রথম প্রশ্নটি এসছে যে স্যার, আমার আলট্রাসোনোগ্রাফিতে যে প্রেগনেন্সি করা হয়, আমার আইভিএফ এর মাধ্যমে প্রেগনেন্সি এসছে আপনার কাছে, কিন্তু এই যে প্রেগনেন্সি কতগুলো প্রেগনেন্সিতে মানে কতবার আলট্রাসোনোগ্রাফি করা যায় একটা প্রেগনেন্সিতে এবং কেন? খুব ভালো প্রশ্ন এটি। প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রেগনেন্সি যখন আইভিএফ হলো বা এমনি নর্মাল ন্যাচারাল ভাবে যদি প্রেগনেন্সি এসেও যায়, তাহলে হচ্ছে ঠিক প্রেগনেন্সি যখন 6 থেকে 7 সপ্তাহের যখন চলছে তখন একটা ট্রান্সভ্যাজিনাল আলট্রাসোনোগ্রাফি করলে আইডিয়ালি সব থেকে বেশি ভালো আমরা বুঝতে পারি যে কটা স্যাক আছে, কতগুলো প্রেগনেন্সি এসছে, প্রেগনেন্সিতে ইউটেরাসের মধ্যে এসছে কিনা, তার মধ্যে হার্টবিট এসছে কিনা। কেন ক্লিনিক্যাল প্রেগনেন্সি তখনই আমরা বলবো যখন একটা একটা জেস্টেশনাল যে স্যাক তার মধ্যে একটা ফিটাল পোল আসবে এবং সেই পোলের মধ্যে একটা হার্টবিট পাবো। তবেই আমরা জানতে পারবো বা বলতে পারবো, কনফার্ম করতে পারবো যে তার একটা ক্লিনিক্যাল প্রেগনেন্সি এসছে। এর পরের প্রেগনেন্সিটা 11 থেকে 13 উইকস এর মধ্যে করা উচিত। তাতে আমরা এনটি স্ক্যান মানে নুকাল থিকনেস, বাচ্চার যে ঘাড়ের চামড়া হয় সেই চামড়ার যে থিকনেস মাপা হয় তার সাথে ডাবল মার্কার বলে একটি টেস্ট করা হয়। তাতে আমরা বুঝতে পারি যে ক্রোমোসোম নম্বর 13, 18, 21 এই 3 রকমের মেইন যে অ্যাবনর্মালিটি হয় তাতে সেটা আছে না নেই। তারপরে যে আলট্রাসোনোগ্রাফিটা সেটা হচ্ছে একটা ডিটেলড একটা অ্যানোমালি স্ক্যান, সেটা 20 উইকস এর মাথায় করা উচিত। তাতে বাচ্চার হাত পা, আঙুল কটা আছে, লাংস, লিভার, অন্যান্য অর্গানস ঠিক আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটিস, কোনো কিছু মানে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস কিছু আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। আর তারপরের আইডিয়ালি আমি যেমন 28 উইকসে একটা গ্রোথ স্ক্যান এমনি করাই, সেটা অনেক সময় অনেক ডাক্তারবাবু অ্যাভয়েডও করেন, কিন্তু আমাদের যেহেতু হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে কাজ সেই জন্য আমরা 28 উইকসে একটা ইউএসজি করাই এবং তারপর 34-35 উইকসের মাথায় বা 33-34 উইকসের মাথায় আমরা একটা আলট্রাসোনোগ্রাফি ফর ফিটোপ্লাসেন্টাল প্রোফাইল তার সাথে একটা কালার ডপলার ফ্লো করে, যাতে আমরা দেখে নিতে পারি যে বাচ্চার তার মধ্যে কোনো গর্ভস্থ অবস্থায় বাচ্চার শিশুর কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা বা তার গ্রোথটা করবরে ঠিক মতো ভাবে এগোচ্ছে কিনা, মানে যা তার ডেট সেই অনুযায়ী বাচ্চার গ্রোথ বাড়ছে কিনা করে তারপর লাস্টে আলটিমেটলি 37 সপ্তাহ বা 38 সপ্তাহ হলে পরে তখন আমরা পেশেন্ট পার্টির সঙ্গে বা পেশেন্টের সাথে কথা বলি যে তারা কি উপায়ে ডেলিভারিটা প্ল্যান করছে, ওয়েদার ইটস এ নর্মাল ডেলিভারি বা এটা একটা প্ল্যান্ড সিজারিয়ান সেকশন। তাহলে রাফলি মোটামুটি বোঝা গেল যে 4টে ইউএসজি মাস্ট। এছাড়াও একটা ইউএসজি করা যায়, সেটা ইউএসজি ঠিক না, সেটা হচ্ছে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি। তাতে আমরা জানতে পেরে যাই যে বাচ্চার হার্টের মধ্যে যে 4টে প্রকোষ্ঠ আছে, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, ঠিক মতো করে ফাংশন করছে কিনা, তার মধ্যে কোনো হোল বা কোনো ফুটো আছে কিনা, কার্ডিওলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা দেখে নিয়ে আগে থাকতে ডিরেকশন করতে পারি। তাহলে 4টে ইউএসজি, একটা ফিটাল ইকো, এই হচ্ছে টোটাল ওভারঅল প্ল্যান। তার মাঝখানে যেমন প্রথমে প্রেগনেন্সি আসার পরেই তার নর্মাল প্রেগনেন্সি প্রোফাইলে ব্লাড টেস্টগুলো করা উচিত, যেমন থাইরয়েডের প্রবলেম আছে কিনা, ভাইরাল সেরোলজি টেস্ট করা হয় যে এইচআইভি বা এইচবিএসএজি কোনো রকম প্রবলেম আছে কিনা, জন্ডিস এসছে কিনা, সুগার বাড়ছে কিনা। এইগুলো কিন্তু খুব কমন টেস্ট, এগুলো করা উচিত। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ হয়, যেমন ও নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, যে যদি কোনো নেগেটিভ ব্লাড গ্রুপ হয় তাহলে সবসময় তার একটা ইনডিরেক্ট স্কুমস টেস্ট করে একটা দেখা উচিত 28 উইকসের মাথায়, এবং এম্পেরিক্যালি তাকে একটা অ্যান্টিডি আরএইচ ইমিউনোগ্লোবুলিন দিয়ে দেওয়া উচিত। এটা হচ্ছে ইনডিরেক্ট কুমস টেস্ট করলে আমরা জানতে পারি যে বাচ্চার ব্লাড গ্রুপে কোনো পজিটিভ এফেক্ট এসে কোনো অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন করে পরের বাচ্চার ক্ষেত্রে কোনো অসুবিধা করছে কিনা বা অনেক সময় সেই বাচ্চার উপরে কোনো এফেক্ট করছে কিনা। তাকে আমরা হাইড্রক্স ফিটালিস বলি যদি সেই বাচ্চাটা এফেক্টেড হয়ে যায়। এটা গেল প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এরা টেস্ট কি এবং কেন করা হয়। এরা টেস্ট হচ্ছে এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি অ্যারে। তার মানে হচ্ছে ইউটেরাসের ভেতরে যে সুন্দর একটা লাইনিং থাকে তার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। সেই এন্ডোমেট্রিয়ামের মধ্যে আমরা যখন কোনো এমব্রায়োটাকে ইমপ্লান্ট করি বা এমব্রায়োটাকে ট্রান্সপ্লান্ট করি তখন সেই এমব্রায়োটা তার মধ্যে ঢুকবে কিনা সেই এমব্রায়োর যে একটা উইন্ডো থাকে সেই উইন্ডোটা খোলার একটা নির্দিষ্ট টাইম আছে। সেটা 96 আওয়ার্সও হতে পারে, 100 আওয়ার্সও হতে পারে, 108 আওয়ার্সও হতে পারে, 120 আওয়ার্সও হতে পারে। সেই হিসাবে আমরা এন্ডোমেট্রিয়ামটাকে তৈরি করে স্যাম্পলটা এন্ডোমেট্রিয়ামটাকে আমরা পাঠিয়ে দিই যে সেই এন্ডোমেট্রিয়ামটা কত ঘন্টা পরে তার
ভ্রূণটাকে গ্রহণ করার ক্ষমতা ম্যাক্সিমাম, সেটা আমরা জানতে পেরে যাই এরা টেস্টের মাধ্যমে। বাট ইট ইজ এন এক্সপেন্সিভ টেস্ট অ্যান্ড ইট ইজ নট 100% ফুল প্রুফ। এটাতে কিন্তু বোঝা যায় না 100% যে হবেই প্রেগনেন্সি। ওভারঅল একটা অ্যাসেসমেন্ট করা হয়। আমরা এরা টেস্ট তখনই করি যখন অ্যাটলিস্ট দুবার তার সমস্ত কিছু ট্রান্সফারও ভালো হয়েছে, এন্ডোমেট্রিয়ামের কোয়ালিটিও ভালো ছিল, দেখে সুন্দর লাগছিল, এমব্রায়োর কোয়ালিটি ভালো ছিল, তাও প্রেগনেন্সি আসলো না। তখন সেক্ষেত্রে আমরা অনেক সময় পেশেন্টদেরকে বলি একটা এরা টেস্ট করতে পারো। এই দুটো প্রশ্ন আজকে আমরা উত্তর দিলাম। আমরা এর পরের বারে আমরা আবার আসবো আরো প্রশ্নাবলী নিয়ে। নমস্কার।